তারপরে এটাকে ব্লাড ফিল্মটাকে মাইক্রোস্কোপের নিচে হাই পাওয়ার অথবা 100 পাওয়ারে 100টা ডব্লিউবিসি গুণে এটা ডিফারেনশিয়াল কাউন্ট করা। এটা না আজকে আমরা করবো টোটাল কাউন্ট। টোটাল কাউন্টের সিস্টেম আর একটা। টোটাল কাউন্ট ডব্লিউবিসি টোটাল কাউন্ট কত? নর্মাল কত? 4 থেকে 11 হয়তো। 4 থেকে 11,000 একক বলেন। কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার। আচ্ছা, আমরা সেল গণবো কোথায়? সেল কোথায়? কিসের সেল গণবো? সেল কোথায় থাকে? ব্লাডে। কোথায় থাকে? ব্লাডে। ব্লাডে। ব্লাড লিকুইড না সলিড? লিকুইড। লিকুইড। তাহলে এককটা কি? সেলস পার কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার মানে কি? ঘন মিলিমিটার। এটা তো আমরা জন্য করব। হ্যাঁ, দৈর্ঘ্য 1 মিলিমিটার, প্রস্থ 1 মিলিমিটার, উচ্চতা 1 মিলিমিটার। এটা হলো কিউবিক মিলিমিটার বা ঘন মিলিমিটার। কিন্তু আমরা সেল গণবো কোথায়? রক্তের মধ্যে। রক্ত কি লিকুইড না? তাহলে এখানে মিটার আসলো কেন? লিটারে না আসার কথা। আয়তন তো কিউবিক মিলিমিটার। হ্যাঁ, ওটা আমরা স্লাইডে দেখব। সারফেস এরিয়া জুড়ে। তার মানে হচ্ছে আপনার এককটা হলো ঘন মিলিমিটার। তাহলে আর রক্তের মধ্যে হচ্ছে কি সেল থাকে লিকুইডের ভিতরে। তাহলে একটা গ্লাসের আয়তন যদি 1 ঘন মিলিমিটার হয়, একটা গ্লাসের আয়তন যদি 1 ঘন মিলিমিটার হয়, ওই গ্লাসের মধ্যে যে লিকুইড রাখবেন ওই লিকুইডের আয়তন 1 ঘন মিলিমিটার। তাহলে আমরা রক্তটাকে লিকুইডটাকে পাত্রে নিব, ওই পাত্রের আয়তন হবে 1 ঘন মিলিমিটার। তাহলে ওই 1 ঘন মিলিলিটার রক্তের সেল কাউন্ট হবে। এবার বুঝছেন না? তাহলে এককটা কিন্তু মিলিমিটার, কিন্তু সেল থাকে লিকুইডের ভিতরে হিসাবে, তাহলে মিলিমিটার আসার কথা না। মিলিমিটার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এটার ভিতরে তাহলে এর ভিতরে যে লিকুইড থাকবে ওই লিকুইডের সেল করলে এটা 1 ঘন মিলিমিটার হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা টোটাল কাউন্ট করার যে মেথড, এই মেথডের নাম হচ্ছে ভিজুয়াল হিমোসাইটোমিটার মেথড। ভিজুয়াল হিমোসাইটোমিটার মেথড। হিমোসাইটোমিটার, হিম মানে ব্লাড, সাইটো মানে সেল, মিটার মানে গণনা যন্ত্র, রক্তের সেল গণনার যন্ত্র। এটা হচ্ছে হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার, এই যে এটার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। খালি ভিডিও করলে হবে না, হিমোসাইটোমিটার। ঠিক আছে, আচ্ছা এটা পরে, এটার নাম কি? হিমোসাইটোমিটার। এখন এটার ভিতরে কি থাকে? তাহলে আমার ডব্লিউবিসি টোটাল কাউন্ট করতে হলে হিমোসাইটোমিটার লাগবে। হিমোসাইটোমিটার লাগবে। তাহলে এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে থাকে একটা চেম্বার। এটার ভিতরে থাকে একটা চেম্বার। এটার নাম হচ্ছে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। ঠিক আছে, এটার ইমপ্রুভ বললো কেন? এটাকে ইমপ্রুভ করা হয়েছে, এটাকে স্পেশালি একটা ডিজাইন করে ইমপ্রুভ করা হয়েছে। কারণ ইমপ্রুভ নিউবার যে আবিষ্কার করছে তার নাম ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। হ্যাঁ, কাউন্ট করার চেম্বার। ঠিক আছে, এই একটা চেম্বার থাকে। হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করে থাকলে বললেন। আর দুইটা পিপেট থাকে, একটা হচ্ছে ডব্লিউবিসি পিপেট আর একটা হচ্ছে আরবিসি পিপেট। একটা ডব্লিউবিসি পিপেট আর একটা হচ্ছে আরবিসি পিপেট। এগুলি হচ্ছে পিপেট। পিপেট দ্বারা আমরা কি করব? পরিমাপ করব। পিপেট দ্বারা কি করব? পরিমাপ করব বা একটা কাজে লাগাবো। এগুলো হচ্ছে পিপেট। এটা হচ্ছে ডব্লিউবিসি পিপেট আর এটা হচ্ছে আরবিসি পিপেট। এই দুই পিপেটের মধ্যে তফাৎটা কি? পিপেটটার ভিতরে একটা পিপেটের কয়টা পার্ট থাকে? এটা হচ্ছে শেফট, এটা হচ্ছে বাল্ব, আর এটা হচ্ছে কানেক্টিং টিউব বা রাবার টিউব, কানেক্টিং ফাইল, আর এটা হচ্ছে মাউথ পিস। এটা আরবিসি পিপেট। আরবিসি পিপেটের মাউথ পিস রেড, এরপর হচ্ছে ফাইভ, আর এটার বাল্বের ভিতরে রেড বিট থাকে, রেড বিট আরবিসি, আর এটা হচ্ছে শেপ। ঠিক আছে, তাহলে রেড বিট, রেড বিট। এটা ডব্লিউবিসি পিপেট, এটাও শেপ, এটা বাল্ব, আর এটা কানেক্টিং ফাইভ, এটা মাউথ পিস। মাউথ পিসটা হোয়াইট। তাহলে দুইটার মধ্যে তফাৎ আছে না? এটার মাউথ পিস, হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াইট বিট, হোয়াইট বিট, হোয়াইট মাউথ পিস, রেড বিট, রেড মাউথ পিস। এটা হলো আরবিসি পিপেট, এটা ডব্লিউবিসি পিপেট। কানেক্টিং ফাইভ মোটামুটি হবে। আর এটার বাল্ব আছে, এটার বাল্ব আছে। এটার বাল্ব অপেক্ষাকৃত ছোট, এটার বাল্ব অপেক্ষাকৃত বড়। এটার হোয়াইট বিট, এটা রেড বিট, আর এটা হচ্ছে শেপ।
আরেকটা তফাৎ, সবচেয়ে বড় ধরনের একটা তফাৎ হলো গ্র্যাজুয়েশনের তফাৎ, মার্কিংয়ের তফাৎ। এটার মার্ক এটা হচ্ছে 0.5, এই পর্যন্ত 0.5, এই পর্যন্ত 1, এই পর্যন্ত 101, এই পর্যন্ত 0.5, এই পর্যন্ত 1, এই পর্যন্ত 11। কথা বলছেন? তাহলে ডব্লিউসি পিপিটের গ্র্যাজুয়েশন হচ্ছে 0.5, 1, 11, আর এলএসি পিপিটের গ্র্যাজুয়েশন 0.5, 1, 100। এটার কোনো একক নাই, এটা হচ্ছে ভলিউম, একক নাই, কোনো একক নাই, মিটার সেন্টিমিটার এরকম কোনো একক নাই। 0.5, 1, 11 আর 0.5, 1, 100। তাহলে এই দুইটা পিপেট লাগবে আমাদের। আরবিসির ক্ষেত্রে আরবিসি পিপেট লাগে, ডব্লিউবিসির ক্ষেত্রে ডব্লিউবিসি পিপেট লাগে। ঠিক আছে, এই হিমোসাইটোমিটারের ভিতরে এই দুইটা পিপেট থাকে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, এটা কি নাম? হ্যাঁ, এটা হচ্ছে কাভার স্লিপ। এটা হচ্ছে স্পেশাল কাভার স্লিপ। নর্মালি বাজারে যে কাভার স্লিপ পাওয়া যায় ওটা এত মোটা না, পুরুত্ব না, এটা আরও হালকা। ঠিক আছে, তো এটা একটু স্পেশাল, সেটার নাম হচ্ছে স্পেশাল কাভার স্লিপ। তাহলে কয়টা জিনিস থাকে? চারটা জিনিস থাকে। তাহলে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার, আরবিসি পিপেট, আর স্পেশাল কাউন্টিং চেম্বার। আচ্ছা, তাহলে আমার ডব্লিউবিসি টোটাল কাউন্টের ক্ষেত্রে এটা লাগবে, ডব্লিউসি পিপেট লাগবে, আর কভার স্লিপ লাগবে। আরবিসি পিপেট লাগবে না, আরবিসি পিপেট লাগবে। এখন ডব্লিউবিসি টোটাল কাউন্টের প্রথম ধাপটা হচ্ছে আমি যে ব্লাড নিব, এই ব্লাডের টোটাল কাউন্ট করবে, এই ব্লাডটাকে ডাইলুট করতে হবে। আমরা জানি যে ডব্লিউবিসি নর্মাল 4,000 থেকে 11,000। তাহলে আপনার সেল যদি 8,000, 8,500 হয় নর্মালি, 8,500 সেল গণনা করা কি সহজ কথা? অনেক কঠিন না? অনেক কঠিন। 8,000 সেল আপনার চোখের সামনে থাকলেও তো গুনতে গুনতে অনেক সময় লাগবে। তাহলে আমার উপায়টা কি? আমরা কি করব, এই যাতে কম গণনা করা লাগে এই কারণে যে ব্লাড নিব রোগীর থেকে, ব্লাডটাকে ডাইলুট করব, ডাইলুট পাতলা করব। ঠিক আছে, পাতলা করব। মনে করেন আপনার এখানে 5,000 সেল আছে, এটাকে আমি 4 গুণ ডাইলুট করে দিলাম বা 5 গুণ ডাইলুট করে দিলাম। এটা 5 গুণ পাতলা করলাম, 5 গুণ পাতলা করে আমি গণলাম, তাহলে কয় হাজার পাবো? 1,000। কথা বুঝেন নাই? এইখানে 5,000 সেল আছে, এই রক্তটাকে আমি 5 গুণ পাতলা করে দিলাম, পাতলা করে নিয়ে আমি গণলাম, গণলে আমি কয় হাজার সেল পাবো? 1,000 পাবো। তাহলে 1,000 আমি সেল পাইলাম, তাহলে 1,000 তো আমি আর রিপোর্ট দিতে পারবো না, আমাকে দিতে হবে আনডাইলুটেড ব্লাড। কারণ এটা তো শরীরের রক্ত তো কনসেন্ট্রেটেড, এটা তো ডাইলুট না, তাহলে রেজাল্টটা দিতে হবে কনসেন্ট্রেটেড ব্লাড। তখন আমি কি করব, যে যত গুণ ডাইলুট করছি তত দ্বারা গুণ করে দিতে হবে। এখানে পাইছি 1,000, এটাকে 5 গুণ গুণ করলে 5,000 দিব। এখানে যদি পাই 500, 5 গুণ গুণ করলে আমি দিব 2,500। তার মানে ডাইলুট করার সুবিধা কি? গণনার সুবিধার জন্য। তাহলে যে ব্লাডটা আমি পাবো, এই সরাসরি ব্লাড যদি আমি কাউন্ট শুরু করি আমি গুণে শেষ করতে পারবো না। এখানে প্রথমে ব্লাডটাকে আমি ডাইলুট করতে হবে। ঠিক আছে, প্রথমে ব্লাডটাকে ডাইলুট করতে হবে। তাহলে প্রথম স্টেজে ব্লাডটাকে ডাইলুট করা। এরপরে হচ্ছে এই ডাইলুটেড ব্লাড নিতে হবে কোথায়? এই চেম্বারে। এটা হলো আমাদের পাত্র, ওই চেম্বারের কাজ। এই চেম্বারে নিতে হবে। এই চেম্বারে নেওয়ার পরে চেম্বারটা, এটা এই চেম্বারে নেওয়াটা এটাকে বলা হয় চার্জ দ্য চেম্বার। চেম্বারটাকে চার্জ করা কী দিয়ে? ডাইলুটেড ব্লাড দিয়ে। ডাইলুটেড ব্লাড দিয়ে চেম্বারটাকে চার্জ করবো। চার্জ করা এই চেম্বারটা মাইক্রোস্কোপের লো পাওয়ারে দেবো, মাইক্রোস্কোপের লো পাওয়ারে দেবো। লো পাওয়ারে দেওয়ার পর আমরা ডব্লিউবিসি বলবো। এখন যে ব্লাডটা ডাইলুট করব, কি দিয়ে ডাইলুট করব? পানি দিয়ে না, নর্মাল স্যালাইন না, ডাইলুট একটা ডাইলুটেড ফ্লুইড আছে। ম্যাডাম একটু আগে বললো নর্মাল স্যালাইনের কথা বলছে। কি ক্লাস করছেন আপনারা? এদিকে যারা বসা ছিল তারা ম্যাডামের কথা শুনে নাই, এই পিছনে যারা বসা ছিল তারা ম্যাডামের কথাই শুনে নাই। কি বলছে ম্যাডাম? টিচারের ওনাদের কথার গুরুত্ব আছে। তাহলে এটা কি দিয়ে ডাইলুট করবো? ডব্লিউবিসি ফ্লুইড দিয়ে। ডব্লিউবিসি ফ্লুইড দিয়ে। এটার আরেকটা নাম হচ্ছে টার্ক্স ফ্লুইড। একটা নাম কি? টার্ক্স ফ্লুইড। তো এই ডব্লিউবিসি ফ্লুইডের একটা কম্পোজিশন আছে। যখন আমি ব্লাডটা এই ডব্লিউবিসি ফ্লুইড দিয়ে পাতলা করবো, ডাইলুট করবো, তখন শুধু ডব্লিউবিসি থাকবে, আরবিসি আর প্ল্যাটিলেট নষ্ট হয়ে যাবে। আরবিসি আর প্ল্যাটিলেটটা নষ্ট হয়ে যাবে, শুধু ডব্লিউবিসিটা ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই ফ্লুইড দিয়ে আমরা ডাইলুট করব। ডাইলুট করে ডাইলুটেড ব্লাড নিয়ে চেম্বারে নিব। চেম্বারের পরে এরপরে মাইক্রোস্কোপের লো পাওয়ারে গণনা করব। এখন আমরা জানি মাইক্রোস্কোপের
মনে করেন এত বড় একটা ফোকাস, এখন এই চেম্বার সম্পর্কে আমার জানতে হবে। কভার স্লিপটা কি করে? চার্জ যেখানে চার্জ করার সময় আমরা দেখাবো চার্জটা কীভাবে করে। প্রথমে আমি কি করব, এটা পরে আসতেছে। তাহলে আপনার কি করে চেম্বার যখন দেখবেন মাইক্রোস্কোপের নিচে, হ্যাঁ, তখন এই চেম্বারের মধ্যে তো ব্লাডটা ডাইলিউটেড ব্লাডটা থাকবে। এখন আপনি গণনা শুরু করবেন, কোথায় গুনবেন? আমার এরকম একটা ফোকাস দেয় না মাইক্রোস্কোপের নিচে, দাও, এরকম একটা ফোকাস দেখা যায়। এখন এই ফোকাসটা তো এখন আর ওই ফোকাস কি দেখা যাবে, এখন চেম্বার দেখা যায়। প্রথমে চেম্বার, এর উপরে ডাইলিউটেড ব্লাড, এর উপরে কভার স্লিপ। প্রথমে চেম্বারের উপরে আমি দিলাম কি ডাইলিউটেড ব্লাড, এটার উপর দিয়ে কভার স্লিপ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কভার স্লিপ তার এর উপরে থাকবে অবজেক্টিভ, মাইক্রোস্কোপ অবজেক্টিভ। হ্যাঁ, তাহলে এখন আমি গণবো কোথায়? তাহলে গণনার জন্য এই চেম্বারটাকে আপনাকে বুঝতে হবে, এই চেম্বারটাকে আপনাকে বুঝতে হবে। এটা হলো ইমপ্রুভ লিভার কাউন্টিং চেম্বার, খুব বড় একটা জিনিস, ঠিক আছে? কোথায় চেম্বার? খালি চোখে দেখা যায় কিছু? খালি চোখে আপনি কিছু দেখবেন না, মাইক্রোস্কোপে নিচে গেলে দেখা যাবে। আপনার এই যে এদিক দেখেন, এই যে আমার কলমটার এই পাশে কিছুই নেই, এটা বর্ধিত অংশ। এই কলমের নিচ থেকে শুরু করে এদিকেও কিছুই নেই, বর্ধিত অংশ। চেম্বার কোথায়? চেম্বার হলে একটা চেম্বার এখানে আর একটা চেম্বার এখানে, দুইটা চেম্বার। এই কারণে এটাকে বলা হয় ডাবল রোল চেম্বার, দুইটা পার্ট। এখানে দুইটা চেম্বার, কয়টা চেম্বার? দুইটা চেম্বার। মাঝখানে একটা গ্রুপ আছে, খাস কাটা আছে, যাতে একটা চেম্বারের সাথে আরেকটা চেম্বার না লাগে, এখানকার ব্লাড যাতে এখানে না যায়, ঠিক আছে? তাহলে দুইটা চেম্বার দেওয়ার সুবিধা হলো আমি একসাথে দুইটা রোগীর কাজ করতে পারবো। এখানে এক রোগী করলাম, এখানে আরেক রোগী করলাম, অথবা এখানে আমি আরবিসির টোটাল কাউন্ট দেখলাম, এখানে ডব্লিউবিসির টোটাল কাউন্ট দেখলাম, একসাথে দুইটা কাজ করা যাবে। এই কারণে দুইটা চেম্বার। তাহলে এখানে একটা চেম্বারের ভিতরে কয়টা চেম্বার? দুইটা, এখানে একটা আর এখানে একটা, আর চতুর্দিকে কিছুই নেই। এই চেম্বার থেকে যাতে এদিকে না যায়, এই গ্রুপ কাটা আছে, এদিক থেকে যদি না যায় যাতে খাস কাটা আছে, আবার এটা থেকে এটাতে যাতে না যায়, মাঝখানে খাস কাটা আছে, ঠিক আছে? এটা চেম্বার। এখন এই চেম্বারটা যদি আমি মাইক্রোস্কোপের দিকে সেট করি, খালি মাইক্রোস্কোপ যদি সেট করি, তাহলে কেমন দেখা যাবে? বইয়ের মধ্যে আছে না এরকম? এই চেম্বারটা খালি, এই চেম্বারটা যদি আপনি মাইক্রোস্কোপে দেন তাহলে কেমন দেখা যাবে? এরকম একটা চেম্বার দেখা যাবে। এই চেম্বারটা আপনার জানতে হবে। এই চেম্বারটার দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার। এই চেম্বারটার দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার। চেম্বারের উচ্চতা বা ডিপ যেটাই বলে 1 মিলিমিটার। উচ্চতা বা ডিপ হচ্ছে 1/10 মিলিমিটার, 1/10 মিলিমিটার, 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। আচ্ছা, তাহলে এই চেম্বারটার দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার। এই চেম্বারটাও 9 ভাগে বিভক্ত, সমান 9 ভাগে বিভক্ত, সমান 9 ভাগে। তাহলে এটা যদি 3 মিলিমিটার হয়, এই পর্যন্ত কত? 1, এই পর্যন্ত 1, এই পর্যন্ত 1, টোটাল 3 মিলিমিটার। একটা চেম্বার নিয়ে এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, এইটা সেম, এটা যেমন এরকম, ওইটা একই রকম, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য 3 মিলিমিটার, প্রস্থ 3 মিলিমিটার হলে ভাগ কয়টা? 9টা। তাহলে প্রতি ভাগ কত? 1 স্কোয়ার মিলিমিটার, প্রতি ভাগ 1 স্কোয়ার মিলিমিটার। এটা 1 স্কোয়ার মিলিমিটার, এটা 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, এটা মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রতি ভাগ ক্ষেত্রফল 1 বর্গ মিলিমিটার বা 1 স্কোয়ার মিলিমিটার। আচ্ছা, তাহলে এই পুরোটা চেম্বার আমার মাইক্রোস্কোপের লো পাওয়ারে এক ফোকাসে দেখা যাবে। মাইক্রোস্কোপের এক ফোকাসে পুরোটা দেখবেন না, হয় এটা দেখলে এটা দেখবেন, যে একটা দেখবেন, এই 9 ঘরের 1 ঘর দেখবেন একসাথে, এক ফোকাসে 9 ঘরের 1 ভাগ দেখবেন। এখন আমি এত বড় একটা ফোকাস আছে, এটার মধ্যে পুরোটা এলাকাতেই ডব্লিউবিসি ভরে থাকবে। এখন আমি গুনবো কোথায়? গুনবো হচ্ছে এই কর্নারে, এই 9 ঘরের এই 4 কর্নার লার্জ স্কোয়ার, 4 কর্নার লার্জ স্কোয়ার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার। এখানে যত সেল পাবেন এটা কাউন্ট করবেন। এই যে কর্নারগুলি আছে, প্রত্যেকটা ঘর আবার 16 ভাগ। এটাকে বলা হয় আমি বলছি কি লার্জ স্কোয়ার। প্রথমে 9 ভাগ, এগুলো লার্জ স্কোয়ার। এই 9 ভাগের প্রত্যেকটা 16 ভাগ, এগুলো স্মল স্কোয়ার, এবার স্মল স্কোয়ার। তাহলে এই ছোট এগুলো, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ। 16 ভাগটা বুঝেন নাই?
এটা বাদ মনে হয় 1 2 3 এটা হলো আরবিসিটা। এটাকে আবার 16% হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটাকে তো 16 ভাগ করে রেখেছে, 1 2 3 4 1 2 3 4 সেকশন 16 হয় না, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এগুলি 16 ভাগ করার দরকারটা কি ছিল? এটা হচ্ছে আপনার এই ফোকাসে যদি অবজেক্টিভ থাকে, এটা যদি আপনার চোখের সামনে থাকে, এখন অনেক সেল পড়ে আছে এরকম, গণবেন কীভাবে? এখন ঘর হইলেও আপনি গণনার সুবিধার জন্য ঘরগুলি করছে, আপনি এই ঘর থেকে শুরু করলেন, বলতে বলতে এখানে আসলেন, আবার নিচের সিরিয়াল করলেন, আবার নিচের ঘর করলেন, আবার নিচের সিরিয়াল করলেন, এভাবে ঘরে ঘরে যাতে এক সেল দুইবার গণনা না হয় অথবা কোনো সেল বাদ না হয়। এই কারণে আমরা ঘর করে দিচ্ছি, ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যাওয়ার পরে আপনি যাবেন, তাহলে এই 16 ঘর গণবেন, আবার এখান থেকে এখানে যাবেন, এই 16 ঘরে সেল করবেন, এখান থেকে এই ঘরে যাবেন, 16 ঘরে সেল করবেন, এখানে এই 16 ঘরে সেল করবেন, যত সেল পাবেন ততকে 50 দ্বারা গুণ করবেন, যত সেল পাবেন ততকে 50 দ্বারা আপনি গুণ করবেন। মনে করেন প্রথম 16 ঘরে পাইলাম 70টা সেল, এরপরে ভুলে পাইলে মনে করেন 65টা সেল, সমান হবে না, কম বেশি হতে পারে। এরপরে ঘরে মনে পাইলেন আপনার 60টা সেল, এরপরে মনে পাইলেন আপনার 75টা সেল, এই তো 4 ঘর, এটা হলো 16 ঘরের সেল, ছোট 16 ঘরের সেল, ঠিক আছে? তাহলে 4টা কর্নার, 4 গুণে যত সেল পাবো, তাহলে কত সেল হয়? হ্যাঁ, 1 2 3 4 5 6 24 25 26, হ্যাঁ 26 হাতে এক আছে না, 270টা সেল পাইছি 4 ঘরে। বড় 4 ঘর, ছোট হলো 64 ঘর, বড় 4 ঘর, ছোট 64 ঘর, কারণ এক ঘরের ভিতরে 16 ঘর, 4 ষোলো 64, তাহলে ছোট হলো 16 ঘর আর বড় হলো 4 ঘর, 270টা সেল পেলাম। এখন এই 270 সেলকে আমি কত দ্বারা গুণ করবো? 50 দ্বারা গুণ করবো, এটা কনস্ট্যান্ট, তাহলে কত হয়? 35 5 3 5 10 3 13, আরেকটা বছর 13,500 হ্যাঁ 5 7 35 1 5 10 13, 13,500। তাহলে এই যত সেল পাবো ততকে 50 দ্বারা গুণ করবো, গুণ করলে যত হবে তত সেল, তাহলে কত হলো? 13,500 সেল। এটা হলো, কি আমরা 50 টাইমস ডাইলুট করছিলাম, এটা আসতেছে ভালো। তাহলে যত সেল পাবো ততকে 50 দ্বারা গুণ করবো, এটা হলো আমার WBC টোটাল কম। এখন এগুলি কম বেশি হইতে পারে, এই তো। তার মানে কি দাঁড়ালো? আমরা প্রথম হচ্ছে আমরা একটা ব্লাড নিব, ব্লাডটা কোথায় নিব? প্রথমে ব্লাডটাকে ডাইলিউট করবো, ডাইলিউট করা ব্লাড দিয়ে চেম্বারে নিব, চেম্বারে নেওয়ার পর এটা মাইক্রোস্কোপে দিয়ে যে চেম্বার থাকবে, এই চেম্বারে দেখবো যে কর্নারের 16 ঘর কোনটা, যে কোনো এক কর্নারে 16 ঘর গুনবো, এখান থেকে অন্য 16 ঘরে যাবো, ওখানকার সেল গুনবো, এখান থেকে আর 16 ঘরে আসবো, ওখানে সেল গুনবো, এখানে আর কর্নার আসবো, ওই 16 ঘরে গুনবো, যত WBC পাবো ততকে 50 দ্বারা গুণ করবো, করলে যেটা হবে এটাই হলো টোটাল কাউন্ট অফ WBC। এখন প্রশ্ন হলো যে আমি 50 দ্বারা কেন গুণ করলাম? এটা 40 হলো না কেন, 100 হলো না কেন, 200 হলো না কেন? ঠিক আছে, তাহলে প্রথমে আচ্ছা আমরা যে ব্লাড নিয়ে ব্লাডটাকে ডাইলিউট করবো কোথায়? পিপেটে। ব্লাডটাকে ডাইলিউট করবো কোথায়? পিপেটের মধ্যে। ব্লাডটাকে ডাইলিউট করবো কোথায়? এখন আমরা কতটুকু ব্লাড নেব, কতটুকু ফ্লুইড নেব, তাহলে এটা হলো আমার WBC পিপেট। তাহলে এখানে প্রথম দাগ হচ্ছে 0.5, এই 0.5 পর্যন্ত আমি ব্লাড নিই, 0.5 পর্যন্ত আমি ব্লাড নিই। ব্লাড নেওয়ার পরে এই পর্যন্ত ব্লাড নেওয়ার পরে ঠিক এই মাথা দিয়েই WBC ফ্লুইড নিই, কথা বলছি না? WBC ফ্লুইড নিলে কী হবে? WBC ফ্লুইড ব্লাড উপরে চলে আসবে, WBC ফ্লুইড এই বাল্বের ভিতরে আসবে, আসতে এটা বরাট হইতে হইতে 11 পর্যন্ত আসবে। তাহলে ব্লাড নিব 0.5 পর্যন্ত আর WBC ফ্লুইড নিব 11 পর্যন্ত। 11 পর্যন্ত যখন এটা বরাট হয়ে যখন 11 পর্যন্ত আসবে তখন এটা মুখ বন্ধ করে দেবে, মুখ বন্ধ করে রাবার টিউবটা পেঁচাইয়া আমি কী করবো? রেখে দিব। এটা আমরা দিয়ে মিক্স করবো, ব্লাড এবং ফ্লুইড মিক্স করবো, মিক্স করে 5 মিনিট রেখে দিব। বুঝতে পারছেন?
তাহলে আমি প্রথমে ব্লাড নিব ডব্লিউবিসি পিপেটে। ডব্লিউবিসি পিপেটে কতটুকু পর্যন্ত নিব? 1.5 0.5 পর্যন্ত ব্লাড নিব। তাহলে এটা ব্লাড নিব, নিয়ে এরপরে ফ্লুইড নিব কতটুকু? 11 পর্যন্ত। 11 পর্যন্ত। আপনি মনে করেন এখানে ব্লাড ড্রপ আছে, আমি এখানে কি করব, মাউথ পিস দিয়ে ব্লাড নিব এই পর্যন্ত। নেওয়ার পরে এই ফ্লুইডের ভিতর ঢুকাই দিব, আমি যেখানে ফ্লুইড আছে ফ্লুইডের ভিতরে ঢুকাই দিয়া এটা বরাট হয়ে, এটা তাহলে ব্লাড আগে চলে আসবে, ব্লাডটা ফ্লুইড ঢুকতে ঢুকতে এই পর্যন্ত এটা বরাট হবে, এটা বরাট হয়ে যখন 11 পর্যন্ত আসবে তখন এটাকে স্টপ করে দেব। স্টপ করে দিয়া এটা দিয়ে আমি এখানে রেখে দেব, রেখে ব্লাড এবং ফ্লুইড মিক্স করে এখানে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রেখে দিলে এখানে কি হবে, যে ডব্লিউবিসি যে ফ্লুইড, হ্যাঁ এই ফ্লুইড কী হবে, আরবিসি এবং প্লেটলেট নষ্ট করবে, শুধু ডব্লিউবিসিকে রাখবে, ঠিক আছে রাখবে, এটা যখন আস্তে আস্তে ডাইলিউট হয়ে যাবে। আর এরপরে চার্জ ধাপটা কি, এই ডাইলিউটেড ব্লাড দিয়ে চেম্বারে চার্জ করা। এই ডাইলিউটেড ব্লাড এটা আমি খুলবো, ঠিক আছে, এটা খুলে আমি এই এখন এখানে যে আমি ব্লাডটাকে ডাইলিউট করলাম, কত গুণ ডাইলিউট হলো, এই ডাইলিউশন লাগবে আমার, কত গুণ ডাইলিউশন হলো, না এখানে হলো 20 ডাইলিউশন। আমি ব্লাড নিচ্ছি কতটুকু, 0.5, আর ফ্লুইড নিচ্ছি কতটুকু, 11 পর্যন্ত। তাহলে 11 পর্যন্ত ব্লাড এবং ফ্লুইড দুইটা, 11 পর্যন্ত ব্লাড এবং ফ্লুইড দুইটা হলো 11। আচ্ছা, যখন আমার এই পর্যন্ত ব্লাড ছিল তখন এই ব্লাডটা এখানে চলে আসছে না, তো শেষ হয়েছে কি ফ্লুইড, যখন আমি এখানে বন্ধ করে মিক্স করে রেখে দিছি, এখানে কোনো ব্লাড নাই, ব্লাড তো চলে আসছে কোথায়, ভালভের ভিতরে। তাহলে এখানে ব্লাড নাই মানে সেল নাই, ব্লাড নাই মানে কি নাই, এই ফ্লুইডের ভিতরে কোনো সেল নাই। এখানে সার্চ করার আমি 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে, এই চেম্বারটা সার্চ করার আগে 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে। তাহলে আমার টোটাল ভলিউম হচ্ছে 11, আমি ফেলে দিব 1 দাগ, টোটাল কত থাকে, 10 থাকে। তাহলে 10-এর ভিতরে ব্লাড কতটুকু, 0.5, ফ্লুইড কতটুকু, 9.5। তাহলে 0.5 ব্লাড আছে 10, 9.5 ফ্লুইডের মধ্যে, আর 1 ভলিউম ব্লাড আছে কতটুকুর মধ্যে, 20-এর মধ্যে। বুঝলেন না, বুঝছি, আমার ব্লাড কতটুকু, আর বুঝছি না, এই হচ্ছে ব্লাড 0.5, আর ফ্লুইড নিচ্ছি কতটুকু, টোটাল 11 পর্যন্ত। তাহলে 11 থেকে 1 বাদ যাবে, কেন 1টা পর্যন্ত ফেলে দিব, ডিসকার্ড, ঠিক আছে। কারণ কেন ফেলবো, এটার মধ্যে কোনো সেল নাই, ব্লাড নাই মানে সেল নাই, এই 1 দাগ পর্যন্ত ফ্লুইডটা ব্লাডের সাথে মিক্স হয় না, এই কারণে আমি এটা ফেলে দিব। তো ফেলে দিলে আর খান কতটুকু, 10 ভলিউম। তাহলে 1 দাগ ফেলে দিলে 10 ভলিউম, এই 10-এর মধ্যে ব্লাড আছে 0.5, ফ্লুইড আছে 9.5। তাহলে এই 0.5 ব্লাড আছে কিসের মধ্যে, 10-এর মধ্যে, আর 1 ভলিউম আছে 20-এর মধ্যে। বুঝছি। তাহলে ব্লাডটা এখানে 20 গুণ ডাইলেশন হয়েছে, কঠিন লাগে কি না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতেছি না, হ্যাঁ এটা আরেকটা এখানে নেওয়ার আগে মিক্সটা করে রাখা দিন, সার্চ করার আগে মুহূর্তে একটা যখন আমি হ্যাঁ না আমাদের ব্লাড ডাইলেশন হয়েছে, এটাই বুঝলাম, ব্লাডটা কতটুকু ডাইলেশন হয়েছে, 20 গুণ, 20 গুণ, আমি কেমনে হয়েছে এটা বললাম, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস আমাকে জানতে হবে, যে আমি ডব্লিউবিসি গণছি কোথায়, ডব্লিউবিসি গণব কোথায়, এই ঘরে এই প্রথমে 1 ঘর আমি ডব্লিউবিসি গণবো। এই দেখেন ডব্লিউ দিয়ে রাখছে 4টা ঘরে, ডব্লিউ 4 কর্নার লার্জ স্কোয়ারে ডব্লিউ দিয়ে রাখছে, তার মানে এই এলাকায় আমি ডব্লিউবিসি গণবো। তাহলে আমি যেই এলাকাতে সেল গণবো ওই এলাকার ভলিউম জানতে হবে, আমার ভলিউম বের করতে হবে, যেই ঘরে যেই এলাকাতে আমি ডব্লিউবিসি গণবো ওই টোটাল এলাকার ভলিউম বের করতে হবে। তাহলে এই ঘরটার ক্ষেত্রফল কত, 1 স্কোয়ার মিলিমিটার, এটার ক্ষেত্র 1 স্কোয়ার, এটার কত 1 স্কোয়ার, এটার কত 1 স্কোয়ার। এখন আমরা আগে একটা ঘরের ভলিউম বের করি, ওই ভলিউমটাকে সাইড দ্বারা গুণ করলে সাইড ঘরেটা বের হয়ে যাবে। তাহলে একটা ঘরের ভলিউম কীভাবে বের করবো, এটা হলো 1 স্কোয়ার মিলিমিটার, 1 স্কোয়ার মিলিমিটার ক্ষেত্রফল, এটার গভীরতা বা ডিপ কত, 0.1। তাহলে 1 স্কোয়ার মিলিমিটারকে 0.1 মিলিমিটার দ্বারা গুণ করলে হয় 0.1 কিউবিক মিলিমিটার। তার মানে 1 ঘরের ভলিউম হচ্ছে 0.1 কিউবিক মিলিমিটার, 1 ঘর
এটা বুঝেন তো সবাই? এরকম ঘর কয়টা? চারটা। তাহলে চারটা ঘরের ভলিউম কত? 0.4 কিউবিক মিলিমিটার। 0.4 কিউবিক মিলিমিটার। এটাকে আমরা 4/10 কিউবিক মিলিমিটার লিখতে পারি। একই কথা, ঠিক আছে? এখন তাহলে আমি যে এই ভলিউমের ভিতরে সেল গুনবো আমি, তাহলে ধরি যে এই 0.4 অথবা 4/10 কিউবিক মিলিমিটারের সেল থাকে n সংখ্যক, ঠিক আছে? আর এটা কি ব্লাডটাকে ডাইলুটেড না আনডাইলুটেড? Diluted. ডাইলুটেড। তাহলে 4/10 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডের সেল থাকে n সংখ্যক, আর 1 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডের সেল থাকবে কত কত সংখ্যক? ওই কি নিয়ম করছেন আপনারা? এই 10 চলে যাবে, 10 যাবে উপরে আর 4 যাবে নিচে ইনটু n, ঠিক আছে? এক কেন দিলাম? আমাদের এককটাই হলো পার কিউবিক মিলিমিটার। 8,000 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার। পার মানে কি? পার প্রতি ঘন মিলিমিটার। বাংলা হলো প্রতি ঘন মিলিমিটার। এই কারণে আমি প্রতি ঘন মানে কি 1 কিউবিক মিলিমিটার। তাহলে 1 কিউবিক মিলিমিটার আমি রেজাল্টটা দিব কিসে? এটা তো ডাইলুটেড ব্লাড, রেজাল্ট কি আমি ডাইলুটেড দিতে পারবো? আনডাইলুটেড দিব। 1 কিউবিক মিলিমিটার যখন আমি আনডাইলুটেড কথাটা বলবো তখন ওই যতটুকু ডাইলুশন করছি তত দ্বারা গুণ করছি। এখানে আনডাইলুটেড বলাতে 10 ইন্টু n ইন্টু 20 নিচে আছে 4। এটাকে ক্যালকুলেশন করলে n ইন্টু 50, n হচ্ছে সেলের সংখ্যা। তার মানে যত সেল পাবো তত করে 50 দ্বারা গুণ। বুঝতে পারছেন? ওই কারণে ওখানে তাই আমরা 50 দ্বারা গুণ করি। 50 কোথেকে আসলো? এখানে 50 দ্বারা আপনাদের ইয়াতে কোথায় দেখানো লাগবে? প্র্যাকটিক্যাল খাতা তো লিখতে হবে। প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। অস্পিতে পরীক্ষা যা প্র্যাকটিক্যাল এটা পড়বো তার খাতাও লিখতে হবে। মানে ট্রেডিশনাল লিখতে হবে। অস্টি এটা পড়বে, 2 মিনিটের পরীক্ষা এটা পড়বে, ট্রেডিশনালে পড়বে, ঠিক আছে? তাহলে এখন আপনাকে বলতে পারে যে আপনি WBC কত পাইছেন? টোটাল 4 ঘরে টোটাল কত দ্বারা গুণ করছেন? 50 দ্বারা। কেন 50 দ্বারা? জিজ্ঞাসা করবে এখানে যে ব্লাড ডাইলুট করছেন কত গুণ ডাইলুট করছেন, কীভাবে করছেন, কীভাবে হয়েছে? এটা বাইবার প্রশ্ন। প্র্যাকটিক্যাল উপরে যেহেতু বাইবা হবে, বাইবার প্রশ্ন। তাহলে আমাকে 50 দ্বারা কেন গুণ করছি এটা জানার জন্য আমার এই ডাইলুশন কত হলো এটা জানতে হবে, এবং যে এলাকায় আমি সেল করবো ওই এলাকার আয়তনটা কীভাবে বের করলাম এটা জানতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমি দেখাচ্ছি ডাইলুশন, আর এখানে ওই এলাকার ভলিউম বের করছি, আর এখানে ওই n ইন্টু 50 এটা বের করছি। তাহলে এই কারণে আমরা যত সেল পাই 4 ঘরে ততটা 50 দ্বারা গুণ করছি। আর বেশি আজকে দেখাবো না আজকে সময়। তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম? টোটাল কাউন্ট অফ WBC আপনি বলেন প্রথমে কি করতে হবে? মানে আপনার কভার স্লিপ দিন। সাধারণত এখানে স্যাম্পল দিলাম, উপরে কভার স্লিপ দিলাম, এটাই নিয়ম। এখানে একটু ব্যতিক্রম, আগেই চেম্বার দিয়ে দিতে হবে, তারপর চেম্বার এবং আপনার কভার স্লিপ এটার জাংশনে ডাইলুটেড ব্লাড দিতে হবে। এটা আমরা আগামী দিন দেখাবো। জাংশন এবং চেম্বারের জাংশনে ডাইলুটেড ব্লাড দিতে হবে। আগে এখানে 1 ফোঁটা ডাইলুটেড ব্লাড দিয়ে উপরে কভার স্লিপ দিলাম, এটা দেওয়া টাকা, ঠিক আছে? আগে কী করে দিব আমি? এটার উপরে কভার স্লিপ দিব। কভার স্লিপ দিবে এই যে এখানে ডাইলুটেড ব্লাড আছে, এটার ভিতরে যে ডাইলুটেড ব্লাড আছে এই ডাইলুটেড ব্লাড বলছিলাম 1 দাগ পর্যন্ত ফেলবো, এখানে চাপ দিয়ে 1 দাগ পর্যন্ত ফেলে দিব। ফেলে দেওয়ার পরে বাকি ড্রপ দিব এখানে দিলে এটা ক্যাপিলারি অ্যাকশন। ওই যে চেম্বারের ডিপ 0.1 মিলিমিটার, এই ক্যাপিলারি অ্যাকশন এটার ভিতরে চলে যাবে, আপনি ধাক্কাইতে হবে না। এখানে ড্রপটা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে টান দেবে, তাই নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে খেয়াল রাখতে হবে যাতে ওভারফ্লো না হয়, তাহলে কাউন্ট বেশি আসবে, আবার কমও না হয়, ঠিক আছে? এখানে কিন্তু এটা ভিতরে চলে যাবে পর্যন্ত, এরপরে এই অবস্থায় মাইক্রোস্কোপে নিচে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম 3টা ধাপ, একটা হলো ব্লাডটাকে ডাইলুট করা, চেম্বারটাকে সার্চ করা, মাইক্রোস্কোপের নিচে সেল গণনা করা। প্রথম ধাপ হচ্ছে ব্লাডটাকে ডাইলুট করবো। কোথায় করবো? RBC থেকে। আর WBC থেকে কোথায় করবো? ব্লাড নেব 0.5 আর WBC ফ্লুইড নেব, WBC ডাইলুটিং ফ্লুইড, WBC ডাইলুটিং ফ্লুইডটাকে নিব আমরা 11%, ঠিক আছে? এরপরে নিয়ে বন্ধ করে দিব, মিক্স করে রেখে দিব, ব্লাড ডাইলুশন শেষ। দ্বিতীয় হচ্ছে চেম্বারকে সার্চ করা। কীভাবে চেম্বারটাকে সার্চ করব? প্রথমে আমরা চেম্বারটাকে রাখবো, রাখার উপরে এটাকে কভার স্লিপ দিব,
কভার স্লিপ দিব, স্পেশাল কভার স্লিপ দিব। দেওয়ার পরে এখানে এই পর্যন্ত না ব্লাড ফ্লুইড আছে, মিশ্রণটা আছে, এটাকে আমরা এই 1 থেকে 2 ড্রপ ফেলে দিব। মোটামুটি এখানে কম বেশি হলে সমস্যা নাই, কারণ এটার ভিতরে যত ফ্লুইড থাকবে এটা দ্বারা 7-8টা স্যাম্পল সার্চ করা যাবে, এত বেশি থাকে। এটা ভিতরে এটার কাজ হচ্ছে ডাইলুশন, মিক্স করে দেওয়া। এটা যখন আপনি এভাবে করবেন তখন এই বিটটা এটাকে মিক্স করে দিবে, ব্লাডটাকে মিক্স করে দিবে। আচ্ছা, তাহলে আমি 1 থেকে 2 ড্রপ ফেলে দিব, 1 দাগ পর্যন্ত ফেলে দিব। ফেলে দেওয়ার পরে বাকি 1 ড্রপ কোথায় নিব? কভার স্লিপ এবং চেম্বারের জাংশনে এইভাবে 1 ড্রপ দিব, দিলে এটা ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে গেলে তাই এটা আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আমরা মাইক্রোস্কোপে লো পাওয়ারে দিব। তাহলে লো পাওয়ারে দিয়ে আমরা কাউন্ট শুরু করবো। কাউন্ট শুরু করবো কোথায়? যদি বলবেন কোথায় কাউন্ট করবেন? কিন্তু চেম্বারের 4 কর্নার লার্জ স্কোয়ার। চেম্বারের ঘর তো 9টা, ঘর কয়টা? 9টা। তাই 9 ঘরটা একসাথে দেখা যাবে না, যে কোনো 1 কর্নার প্রথমে দেখবেন, ঠিক আছে? এই 1 কর্নারে কয়টা সেল পাবেন এটা রেকর্ড রাখবেন। এরপর আরেক কর্নারে যাবেন, ওই 16 ঘরে কয়টা সেল পাবেন ওটা রেকর্ড রাখবেন। এভাবে 4টা কর্নারে যাবেন। এইখানে দেখার পরে যত সেল পাবেন ততকে 50 দ্বারা গুণ করবেন। আচ্ছা 20, হ্যাঁ, এখন 50 দ্বারা গুণ করবে। এখন ডাইলুশন কীভাবে 20 হলো? আমি ব্লাড নিব 0.5 আর ফ্লুইড নিব 11, ব্লাড নিব এ পর্যন্ত, আর ডব্লিউবিসি ফ্লুইড দিব, এই ফ্লুইড নিব 11 পর্যন্ত। এখানে ফ্লুইড আছে, এই যে ফ্লুইড আছে, এই ফ্লুইড নিব 11 পর্যন্ত। 11 পর্যন্ত নিয়ে মুখ বন্ধ করিয়ে মিক্স করে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট রাখার পরে যখন আমি স্যাম্পলটাকে সার্চ করবো তখন এই 1 দাগ পর্যন্ত ফেলে দিব। তাহলে টোটাল ভলিউম হচ্ছে 11, 1 দাগ পর্যন্ত আমি ফেলে দিচ্ছি। আর কত রইল? 10। এই 10-এর ভিতরে ব্লাডও আছে, ফ্লুইডও আছে। ব্লাড কতটুকু? এখান থেকে এটা পড়ে নাই, কারণ এটা প্রথমে নিচে, এটা উপরের দিকে উঠে গেছে। এখানে যেটা রয়েছে এটা শুধু ফ্লুইড রয়ে গেছে, তাহলে এই ব্লাড পড়ে নাই। 1 দাগ পর্যন্ত ফেলার সময় ব্লাড যায় না। তাহলে এই 10-এর ভিতরে ফ্লুইডও আছে, ব্লাডও আছে। তাহলে ব্লাড তো নির্দিষ্ট 0.5, আর তাহলে ফ্লুইড কত থাকে? 9.5। টোটাল 10। তাহলে 0.5 ব্লাড আছে 10-এর মধ্যে। কতর মধ্যে? টোটাল 10-এর মধ্যে। আর 1 ভলিউম আছে 20 মধ্যে, ডাবল। 0.5 আছে 10-এর মধ্যে, 1 কত? 20 ডাবল। তার মানে এটাকে ব্লাডটা 20 গুণ ডাইলেশন হবে, মানে ব্লাডটা 20 গুণ ডাইলেশন। তাহলে এটা হলো আমাদের ডাইলেশন। তাহলে এই ব্লাড, এই কারণে আমরা 1 দাগ পর্যন্ত ফেলবো, একটু বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই। 20 ডাইলেশন। হ্যাঁ, না কমবে না। এটাই তো, এই জন্যই তো সেটা আবিষ্কার করছি। এখানে আপনার ডাব্লিউবিসি পুরো চেম্বারেই থাকবে। হ্যাঁ আছে, ক্যালকুলেশন তো আপনার এই যে এখানেও আছে, এখানে আছে, পুরো এই 9 ঘরে ডাব্লিউবিসি আছে। কিন্তু 9 ঘরে ডাব্লিউবিসি আপনি বলে তো কুলাইতে পারবেন না। এখানে আপনি না হবে না, তাহলে আপনার 9 ঘরে ভলিউম বাই করতে হবে। এটা এই কারণে তো এই মেথডের এটাই নেই। আপনি বলবেন 4 কর্নার, সাইড কর্নার বলবেন। হ্যাঁ, এখন আমি এই কর্নারের ভলিউম বের করতে হবে। আমার টোটাল কথা, যে এলাকায় আমি সেল করবো এলাকার ভলিউম বের করতে হবে। তাহলে এটার ভলিউম হচ্ছে 0.1 কিউবিক মিলিমিটার, সাইডটার হচ্ছে 4 কিউবিক মিলিমিটার। ওই ক্যালকুলেশন অনুসারে আপনার n/50 আসে। ক্যালকুলেশন অনুসারে কত আসে? n/50, 1 স্কোয়ার মিলিমিটার 0.3, 0.1 স্কোয়ার মিলিমিটার। আজকে